কথায় বলে সময় কারো সমান যায় না। আজ যে রাজা কাল সে ফকির এই মজার দুনিয়াতে। তেমনই অবস্থা হয়েছিল মোক্তার সাহেবের। কে মোক্তার সাহেব? ক্লাস 12 মানে দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে তোমাদের জন্য একটি গল্প রয়েছে, আদরিনী গল্প। গল্পটির 3টি পর্ব এর আগে আমরা পোস্ট করেছি। প্রথম পরিচ্ছেদের আলোচনা, দ্বিতীয় পরিচ্ছেদের আলোচনা, তৃতীয় পরিচ্ছেদ। আজ চতুর্থ পর্ব অর্থাৎ চতুর্থ পরিচ্ছেদের সম্পূর্ণ আলোচনার সঙ্গে কোন কোন লাইন থেকে প্রশ্ন হতে পারে তারও গাইডলাইন। তাহলে ঝটপট প্রত্যেকে বই আর একটা কলম নিয়ে ভিডিওটা দেখতে বসো, বলা ভালো এই ক্লাসটা করতে বসো। আশা করি আজকের এই ভিডিও দেখবার পর এই গল্প নিয়ে তোমার আর কোনো সমস্যা থাকবে না। এখানে একটা অনুরোধ, যারা 1, 2 এবং 3 নাম্বার পর্বের আলোচনা দেখোনি, ফার্স্ট কমেন্টে ক্লিক করে আগে সেই আলোচনাগুলো দেখে নাও, তাহলে গল্পটা বুঝতে সুবিধে হবে। আজকের পড়াটা যাতে তোমাদের কাছে সঠিকভাবে পৌঁছয়, তোমরা যাতে সঠিকভাবে আত্মস্থ করতে পারো, তাই আগের 3টি পর্বে কি হয়েছে ওই সিরিয়াল শুরুর আগে যেমন ছোট্ট একটু ঝলক দেখায় তেমনি বলে দিচ্ছি। মোক্তার সাহেব বিয়েতে যাওয়ার জন্য মহারাজের কাছে হাতি চেয়ে চিঠি দেন। মহারাজ এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলে বিয়েতে যাবে তার জন্য হাতি কেন? এই বিষয়টা মোক্তার সাহেবের আত্মসম্মানে আঘাত হানে। উনি তখন নিজে সেই রাত্রির মধ্যে খোঁজ করে একটি মাদি হাতি অর্থাৎ মেয়ে হাতি কিনে নেন, 2000 টাকা দিয়ে কেনেন, যার নাম আদরিনী। আদরিনীর আগমনের পর গোটা বাড়িতে আনন্দের হিল্লোল খেলে যায়। কিন্তু শুরুতে যেটা বললাম, সময় কখনো কারো সমান যায় না। মোক্তার সাহেব, যিনি এক সময় আভিজাত্যের গৌরবে গৌরবান্বিত ছিলেন, পৌঢ় বয়সে অর্থাৎ 60 বছর বয়সের কাছাকাছি পৌঁছে তিনি ধীরে ধীরে তার আর্থিক সমৃদ্ধি হারাতে লাগলেন। কি হলো তারপর? চতুর্থ পর্বে আজকে সেটা নিয়েই আলোচনা করব। চলো বইটা পড়ে নি। আজ চতুর্থ পরিচ্ছেদ। উল্লিখিত ঘটনার পর সুদীর্ঘ 5টি বৎসর অতীত হইয়াছে, অর্থাৎ এই যে ঘটনা উল্লেখিত হয়েছে তারপর 5টা বছর কেটে গেছে। কোন ঘটনা? তৃতীয় পরিচ্ছেদে তোমাদের মনে আছে মোক্তার মশাই একটা হাতি কিনেছেন, হাতি কিনে বিয়ে বাড়ি গেলেন, এমনকি তিনি রাজা বাহাদুরকে সুকৌশলে সেই হাতিটা দেখিয়ে এলেন যে তিনি হাতি কিনেছেন। এই ঘটনার পর 5 বছর কেটে গেছে। এই 5 বছরে মোক্তার মশাইয়ের অবস্থার অনেক পরিবর্তন হইয়াছে। কেমন পরিবর্তন হয়েছে? তিনি অর্থনৈতিক দিক থেকে দুর্বল হয়ে পড়েছেন। এক সময় তিনি ধনী থাকলেও তার অবস্থার কিন্তু অবনতি হতে শুরু করেছে। নূতন নিয়মে পাশ করা শিক্ষিত মোক্তারে জেলা কোর্ট ভরিয়া গিয়াছে। তিনি যে জেলা কোর্টে আর কি কেস টেস লড়তেন, সেখানে এখন নতুন নিয়মে পাশ করা সব মোক্তাররা এসেছে, মানে ভরে গেছে সেই সব মোক্তারে। শিথিল নিয়মের আইন ব্যবসায়ীর আর কদর নাই। এখানে শিথিল নিয়মের আইন ব্যবসায়ী বলতে কাকে বোঝানো হয়েছে? মোক্তার মশাইকে বোঝানো হয়েছে। একটা সময় নিয়ম কানুন অতটা কড়াকড়ি ছিল না, শিথিল ছিল। সে সময় ইজিলি যে কেউ মোক্তার হয়ে যেতে পারত, কিন্তু বর্তমানে নতুন নিয়মে সুশিক্ষিত পাশ করা মোক্তারে জেলা কোর্ট ভরে গেছে। আর এক সময় যিনি শিথিল নিয়মে মানে খুব অল্পতেই মোক্তার হয়ে গেছিলেন, সেই মোক্তার সাহেবের কিন্তু আজ আর অত কদর, অত দাম, অত অন্যের কাছে সম্মান বা চাহিদা কিছুই নেই। ক্রমে ক্রমে মুখোপাধ্যায় মশাইয়ের আয় কমিতে লাগিল। দেখো, কেস কমে গেলে আয় তো কমবেই। পূর্বে যত উপার্জন করিতেন এখন তাহার অর্ধেকও হয় কিনা সন্দেহ। আগে যা ইনকাম হতো এখন সেটার অর্ধেক হয়ে গেছে, তাও সন্দেহ, অর্ধেকের চেয়ে হয়তো কম। অথচ ব্যয় প্রতি বছর বর্ধিত হইতেছে, কিন্তু তাদের খরচ প্রতি বছর বেড়ে যাচ্ছে। তাহার 3টি পুত্র, খুব ইম্পর্টেন্ট, এতক্ষণ পরে আর কি আমরা পেলাম একটা এমসিকিউ। তাহার 3টি পুত্র, বইয়ে দাগ দিয়ে নেবে। মোক্তার মশাইয়ের কটি ছেলে ছিল? 3টি পুত্র। প্রথম 2টি মূর্খ, বংশবৃদ্ধি ছাড়া আর কোনো কর্ম করিবার যোগ্য নয়। যেহেতু বিষয়টি এখানে রয়েছে পাঠ্যে, তাই বলছি। বংশবৃদ্ধি করতে গেলে যে কাজটা করতে হয় ওই কাজটাই ওই ছেলে দুটো পারে,
তার বাইরে এরা আর কোনো কাজের যোগ্য নয়। কনিষ্ঠ পুত্রটি মানে ছোট ছেলেটি কলিকাতায় পড়িতেছে, সেটি যদি কালক্রমে মানুষ হয় এই মাত্র ভরসা। অর্থাৎ মুক্তার সাহেবের বা মুখোপাধ্যায় মশাইয়ের কোন ছেলে কলকাতায় পড়ছে? ছোট ছেলে। ব্যবসায়ের প্রতি মুখোপাধ্যায়ের আর সেই অনুরাগ নাই, বড় বিরক্ত হইয়া উঠিয়াছেন। এটা দিতে পারে কে, কিসের প্রতি? মুক্তার সাহেব বা মুখোপাধ্যায় মশাই তার ব্যবসাপাতির প্রতি বিরক্ত হয়ে পড়েছেন। ছোকরা মুক্তারগণ যাহাদিগকে একসময় উলাঙ্গাবস্থায় পথে খেলা করিতে দেখিয়াছেন, তাহারা এখন সামলা মাথায় দিয়া মুখোপাধ্যায় পাগড়ি বাঁধিতেন। সেকালে মুক্তারগণ সামলা ব্যবহার করিতেন না। তার প্রতিপক্ষ হইয়া দাঁড়াইয়া চোখ মুখ ঘুরাইয়া ফরফর করিয়া ইংরেজিতে হাকিমকে কি বলিতে থাকে। মানে মুক্তার সাহেব যাকে উলঙ্গ অবস্থায় দেখেছে, বাংলায় একটা প্রচলিত কথা আছে, আমি মার্জনা চেয়েই বলছি, যে ল্যাংটা বয়স থেকে আমি ওকে চিনি। সেম এটাই বলা হচ্ছে, যাকে উলঙ্গ অবস্থা থেকে আমি দেখেছি বড় হতে, সেই সব বাচ্চা বাচ্চা ছেলেরা আজকে মাথায় সামলা দিয়ে চোখ মুখ ঘুরিয়ে ফিরিয়ে হেকিম বা বিচারকের সামনে তারা কিন্তু মোকদ্দমার লড়াই করে। এখানে তোমাদের জানা দরকার সামলা মানে কি। সামলা বলতে পাগড়ি বা মাথা ঢাকার আচ্ছাদনকে বোঝানো হয়। তো সেকেলে আর কি যখন মুক্তার সাহেব দাপিয়ে মুক্তারি করতেন, সেকেলে কেউ কিন্তু মাথায় পাগড়ি টাগড়ি পরতো না, কিন্তু তিনি বাঁধতেন। আর আজকে তিনি দেখছেন এইটুকু এইটুকু ছোকরারা, যাদের তিনি একদম উলঙ্গ অবস্থা থেকে দেখেছেন, তারা মাথায় সামলা বেঁধে হেকিমের সামনে আর কি নানা রকম আর কি সওয়াল জবাব করছে। তিনি কিছু বুঝিতে পারিতেন না। এই যে আছে, তিনি কিছুই বুঝিতে পারেন না। কে কেন, কে দিতে পারে বা কারণ দিতে পারে? কে পারেন না? মুক্তার সাহেব। কেন পারেন না? এমসিকিউ ধর দিল, তিনি কিছুই বুঝিতে পারেন না, কারণ 4টে লাইন দেওয়া। এর মধ্যে ধরো একটা অপশন থাকলো যে তারা সবাই ইংরেজিতে কথা বলে, তিনি ইংরেজি জানেন না বলে। এইটা পার্শ্বস্থিত অর্থাৎ পাশে অবস্থিত, পাশে দাঁড়ানো ইংরেজি জানা জুনিয়রকে জিজ্ঞাসা করেন উনি কি বলছেন। জুনিয়র তর্জমা করিয়া, তর্জমা মানে অনুবাদ করিয়া, তাহাকে বুঝাইতে বুঝাইতে অন্য প্রসঙ্গ উপস্থিত হয়, মুখের জবাব মুখেই রইয়া যায়, নিষ্ফল রোষে তিনি ফুলিতে থাকেন। অর্থাৎ মুক্তার সাহেব যখন দেখছে তার প্রতিপক্ষ বাচ্চা বাচ্চা ইংরেজি জানা নতুন মুক্তাররা অনেক সওয়াল জবাব করছে ইংরেজিতে, তিনি বুঝতে পারেন না। তখন মুক্তার নিজের জুনিয়র সহকারীকে বলে, এই ওরা ইংরেজিতে কি বলছে। মুক্তার মশাইয়ের জুনিয়র বা অ্যাসিস্ট্যান্ট যতক্ষণে তাকে গোটা বিষয়টা বাংলায় অনুবাদ করে বোঝাবে, ততক্ষণে ওই ছোকরা মুক্তাররা এক প্রসঙ্গ থেকে অন্য আর এক প্রসঙ্গে চলে যাচ্ছেন। ফলে মুক্তার সাহেব নিজের মুখের কথা আর আর কি হেকিমের সামনে বলতে পারছেন না। তিনি নিষ্ফল রোষে, অর্থাৎ তিনি নিষ্ফল কোনো মানে তার এই রোষের, তার এই দুঃখের কোনো ফল লাভ করতে পারবেন না তিনি। এটা জেনে মানে তিনি কি করবেন, তিনি পাচ্ছেন না বুঝিয়ে বলতে, তিনি নিষ্ফল রোষে ফুলতে থাকেন, অর্থাৎ রাখতে থাকেন। তাহা ছাড়া পূর্বের হাকিমগণ মুখুজ্জে মশাইকে যেরূপ শ্রদ্ধার চোখে দেখিতেন, এখনকার হাকিমগণ, নব্য হাকিমগণ আর তাহা করেন না। আগেকার হাকিমরা মুখুজ্জে মশাইকে খুব শ্রদ্ধা করতেন, কিন্তু বর্তমান যারা ইংরেজি জানা হাকিম তারা অতটা শ্রদ্ধা করেন না। ইহাদের যেন বিশ্বাস যে নতুন, কাদের কি বিশ্বাস? নতুন হাকিমদের বিশ্বাস যে ইংরেজি জানে না সে মনুষ্য পদবাচ্যই নয়, সে মানুষ নামের যোগ্যই নয়। নতুন বিচারকদের ধারণা ইংরেজি জানে না, ওটা মানুষ নাকি। এই সকল কারণে স্থির করিয়াছেন কর্ম হইতে তিনি এখন কর্ম হইতে এখন অবসর গ্রহণ করাই শ্রেয়। এইসব কারণে মুখোপাধ্যায় মশাই ভেবেছেন বা মুক্তার সাহেব ভেবেছেন, আমি আর এই মুক্তারি করব না, এখন আমি রিটায়ার্ড নেব। তিনি যাহা সঞ্চয় করিয়াছেন তাহার সুদ হইতে কোনো রকমের সংসারের যাত্রা নির্বাহ করিবেন। তিনি ভাবলেন, আমি যা এতদিনে ইনকাম করেছি ব্যাংকে ফেলে রাখবো, তার সুদে আমার জীবন চলে যাবে। প্রায় 60 বছর বয়স হইল, চিরকাল কি খাটিবেন? বিশ্রামের সময় কি হয় নাই? বড় ছেলেটি যদি মানুষ হইত, 2 টাকা যদি রোজগার করিতে পারিত, তাহা হইলে এতদিনে কোন কালে মুখোপাধ্যায় মশাই অবসর লইতেন, বাড়িতে বসিয়া হরিনাম করিতেন। কিন্তু আর বেশি দিন চলে না, তথাপি আজি কালি করিয়া আরো 1 বছর কাটিল। 60 বছর থেকেই মুক্তার ভাবছে আমি এবার রিটায়ারমেন্ট গ্রহণ করব। কিন্তু
সংসার চলবে না রিটায়ারমেন্ট নিলে। তিনি অনেকবার ভেবেছেন আমি যা ইনকাম করেছি সেগুলো ব্যাংকে রেখে সুদ খাটিয়ে খাবো গোটা জীবন, কিন্তু তিনি ভরসা পাচ্ছেন না। তার ধারণা আমার ছেলেটা যদি 2 টাকাও, বড় ছেলে যদি 2 টাকাও ইনকাম করতো, আমি যদি জানতাম ওর সোর্স অফ ইনকাম আছে, তাহলে আমি অবলীলাক্রমে আমার কাজ বাজ ছেড়ে বাড়ি বসে এই বয়সে হরিনাম করতাম। কিন্তু তিনি পাচ্ছেন না, আবার ছাড়বো বললেও ছাড়তে পারছে না, টাকার দরকার। এরকম আজ ছাড়বো কাল ছাড়বো করতে করতে 1 বছর কেটে গেল। এই সময় দায়রায় একটি মোকদ্দমা উপস্থিত হইল। এই সময় দায়রা আদালতে অর্থাৎ ফৌজদারি উচ্চ আদালত বা সেশন কোর্টে একটা মামলা উপস্থিত হলো। সেই মোকদ্দমাকারী মানে যিনি অভিযুক্ত, যাকে বলা হচ্ছে আপনি মানুষ হত্যা করেছেন, সেই অভিযুক্ত আসামি জয়রাম মুখোপাধ্যায়কে নিজের মোক্তার নিযুক্ত করিলেন। একজন নতুন ইংরেজ জজ আসিয়াছেন, তাহারই এজলাসে বিচার হবে, অর্থাৎ সেই জজের যে এজলাস, সেই জজের সামনে আজকে বিচার হবে। 3 দিন যাবৎ মোকদ্দমা চলিল। এখানে দিতে পারে খুনের মোকদ্দমাটি কতদিন চলেছে? 3 দিন। অবশেষে মানে যখন সওয়াল জবাব শেষ হলো, মোক্তার উঠিয়া বলিল, জজ সাহেব বাহাদুর, অর্থাৎ এখানে যে যিনি বিচারক তাকে বলা হলো জজ বাহাদুর ও এসেসার মহোদয়গণ। এসেসার বলতে কাদের বোঝানো হয়? যারা মূল্যায়নকারী বা পরীক্ষক বা যারা বিচারের সঙ্গে বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, সকলকে তিনি বললেন আর কি। এই সম্বোধন করে তিনি বক্তৃতা আরম্ভ করিলেন। বক্তৃতা শেষে এসেসারগণ মুখোপাধ্যায়ের মক্কেলকে নির্দোষ সাব্যস্ত করিল। বক্তৃতা শেষ হলে তার সমস্ত যুক্তি শুনে যারা এই বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বা মূল্যায়নকারী ছিলেন, তারা প্রত্যেকে বলল যে না, পেশকারের যে আসামি যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তিনি নির্দোষ। জজ সাহেবও তাদের অভিমত স্বীকার করিয়া আসামিকে অব্যাহতি দিলেন। তিনিও আসামিকে আর কি দোষ থেকে মুক্তি দিলেন। জজ সাহেবকে সেলাম করিয়া মোক্তার মশাই নিজ কাগজপত্র বাঁধিতেছেন। এমন সময় জজ সাহেব পেশকারকে জিজ্ঞাসা করিলে, এই উকিলটির নাম কি? জজের কাছে থাকে পেশকার সাহেব। পেশকার কাদের বলে এটা কিন্তু জানা দরকার। বিচারকের সামনে কাগজপত্র আর কি তুলে দেন যিনি, তাকে বলা হয় পেশকার। আর একটা জিনিস মনে রাখবে, হাকিম আর জজ সাহেবের মধ্যে একটু পার্থক্য আছে। হাকিম বা হেকিম বলতে যে কোনো বিচারপতি বা বিচারককে বোঝায়, আর জজ সাহেব বলতে সাধারণত প্রধান বিচারককে বোঝায়। এইবার কি বলছে, আর কি পেশকারকে জিজ্ঞেস করলো যে এই উকিলটির নাম কি? পেশকার বলল, উহার নাম জয়রাম মুখুজ্জে, উনি উকিল নয় মোক্তার। প্রসন্ন হাস্যের সহিত, মানে খুব প্রসন্ন, মানে আমরা যখন খুশি হই আনন্দিত হই সেইভাবে হেসে জজ সাহেব জয়রামের প্রতি চাহিয়া বলিলেন, আপনি মুক্তার? জয়রাম বলিল, হ্যাঁ হুজুর, আমি আপনার তাবেদার। এখানে তাবেদার শব্দটির অনেকগুলো আর কি অর্থ হতে পারে। সেবক, ভৃত্য মানে আমি আপনার চাকর, আমি আপনার অধীনস্থ, বা আমি আপনার আন্ডারে কাজ করি। তো এই রকম বললো যে আমি আমি আপনার তাবেদার। জজ সাহেব পূর্ববৎ বলিলেন। জজ সাহেব ঠিক আগের মতোই বলছেন, আপনি মুক্তার? বিস্ময়বোধক চিহ্ন। জজ সাহেব স্ট্রেঞ্জ ফিল করছেন। আমি মনে করিয়াছিলাম আপনি উকিল, যেরূপ দক্ষতার সহিত আপনি মোকদ্দমা চালাইয়াছেন, আমি ভাবিয়াছিলাম আপনি এখানকার একজন ভালো উকিল। মানে জজ সাহেব বলছে, আরে বাবা, আপনি যেভাবে সওয়াল জবাব করলেন, যেভাবে কেস লড়লেন, আমি তো ভাবলাম আপনি এলাকার বিখ্যাত কোনো উকিল। এই কথাগুলি শুনিয়া মুখোপাধ্যায়ের সেই ডাগর চক্ষু দুটি জলে পূর্ণ হইয়া গেল। নিজের এই প্রশংসা বাণী শুনে তিনি আনন্দে আপ্লুত হয়ে গেলেন। তিনি এতদিন হীনমন্যতায় ভুগতেন যে ইস, সবাই ইংরেজি পারে, আমি কিছু পারি না, আমি বুঝি আজকের দিনে অচল। কিন্তু একজন ইংরেজি জানা অপরিচিত বিচারক তার ভূয়সী প্রশংসা, তার প্রচন্ড প্রশংসা করেছে, এটা শুনে তিনি আবেগে কেঁদে ফেললেন। দুটি হাত জোড় করিয়া কম্পিত কণ্ঠে বলিলেন, হুজুর, না হুজুর, আমি উকিল নই, আমি একজন মোক্তার মাত্র, তাও সেকেলে শিথিল নিয়মে। তখন নিয়ম কানুন এত কঠিন ছিল না। শিথিল নিয়মে একজন মূর্খ মোক্তার, আমি পাশ করাও মোক্তার নই, ইংরেজি জানি না হুজুর। আপনি আজ আমার যে প্রশংসা করিলেন, আমি জীবনের শেষ দিন অবধি তাহা ভুলিতে পারিব না। এই বুড়ো ব্রাহ্মণ আশীর্বাদ করিতেছে, হুজুর হাইকোর্টের জজ হন। খুব ইম্পর্টেন্ট লাইন। এখান থেকে প্রশ্ন কেমন হতে পারে, এই বুড়ো ব্রাহ্মণ আশীর্বাদ করিতেছে, ব্রাহ্মণটির নাম কি? জয়রাম মুখোপাধ্যায়। বা দিতে পারে ব্রাহ্মণ কাকে আশীর্বাদ করছেন? দায়রা আদালতের জজকে,
তাকে কি আশীর্বাদ করেছেন তিনি, হুজুর আপনি হাইকোর্টের জজ হন, আপনার আরো উন্নতি হোক, আপনি আরো বড় কোর্টের বড় বিচারক হন। বলিয়া ঝুঁকিয়া সেলাম করিয়া, মানে যখন বিচারকের সামনে থেকে উকিল মুক্তারা বেরিয়ে আসেন তখন তারা মাথা নত করে সেলাম জানান আইন ব্যবস্থার প্রতি। তো সেই সেলাম করিয়া মুক্তার মশাই এজলাস হইতে বাহির হইয়া আসিলেন। এরপর তিনি আর কাছারি যান নাই। অর্থাৎ তিনি একটা সুখস্মৃতি সঙ্গে নিয়ে তার কাছ থেকে তিনি কিন্তু অব্যাহতি নিলেন। তিনি ভাবলেন আমার জীবন সার্থক হলো, ইংরেজি জানা সাহেব আমার এত প্রশংসা করলেন, এখানেই আমি আমার জীবনের এই ইনিংস, এই মোক্তারির যে আমি কাজ এত বছর করে গেলাম, এই 61 বছর আমার হতে চললো, এখানেই ক্ষান্ত হোক। এই ঘটনার পর থেকে তিনি আর কাছারি যাননি। আজকের পড়া এটুকুই। কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে জানিও। তোমরা বেশি বেশি করে কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো। তোমাদের ফিডব্যাক আমাকে পরের পর্বটা দ্রুত পোস্ট করতে আরো বেশি অনুপ্রেরণা দেবে। আগামী পর্বে আমরা দেখতে পাবো মুক্তার মশাইয়ের অবস্থা আরো শোচনীয় হয়ে পড়ল। তিনি সিদ্ধান্ত নিলেন হাতিকে বিক্রি করবেন। সত্যি কি তিনি বিক্রি করতে পারলেন? জানতে হলে অপেক্ষা করো পঞ্চম পর্বের। আজ তবে চলি, সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।